তখন থেকে বসে বসে মেঘ আর মেঘের বয়ফ্রেন্ডের প্রেম দেখছো? নীল, চুপ কর আর নিচে নামিও না নিজেকে। অসভ্যতার একটা লিমিট আছে। বাবা, আমি নিচে নামাচ্ছি নিজেকে? আমি অসভ্যতা করছি? এগুলো কি? এগুলো অসভ্যতা নয়? এগুলো নোংরামি নয়? না, নয়। এখানে যদি অসভ্যতা বা নোংরামি দেখে থাকো, সেটা তোমার চোখের দোষ, তোমার মনের দোষ। আর মেঘ যদি কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়ায়, তাতে তোমার কি? তুমি তো তাকে ত্যাগ করেছো। তাকে ডিভোর্সের কথা তো তুমি বলেছো, তবে এত অধিকার বোধ কিসের? এই সবকিছুর পর, সবকিছু ঘটে যাওয়ার পরও আমি কিন্তু মেঘের কাছে বারবার গেছি, ওর কাছে ক্ষমা চেয়েছি। আমি ওকে বলেছি যে আমি ওকে ভুল বুঝেছি। আমি ময়ূরীর কথায় বিশ্বাস করে ভুল করেছি, আমি মেঘকে অবিশ্বাস করেও ভুল করেছি। আমি তো বারবার বলেছি সেটা, আর এটাও বলেছি যে প্লিজ ফিরে এসো, কিন্তু ও ফিরে আসেনি। তাতে ও কি বলেছিল? ও বলেছিল যে আমি নাকি ওকে আবার আগের মতো অবিশ্বাস। আচ্ছা তোমরা বলো তো, তোমরা তো সবাই সবকিছু দেখলে, এত আমি কি ভুল কিছু বলেছি? আমি কি ওকে মিথ্যা অবিশ্বাস করেছি? ও যে একটা অন্য ছেলের সঙ্গে বেশ করেছে। ও যদি অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রেখে থাকে তো বেশ করেছে। ও যদি নতুন করে তোর ছায়ার বাইরে গিয়ে জীবন শুরু করে, তাহলে আমি প্রথম গিয়ে ওকে আশীর্বাদ করে আসবো। এখনো ঠাম্মি তুমি এই মেয়েটাকে সাপোর্ট করছো, যে তোমার নাতির বউ, অথচ আমার নাতি প্রতি মুহূর্তে মেয়েকে অপমান করেছে, অসম্মান করেছে। দাদুভাই, তোর করা অপমান তার যেমন বাজে, আমার বুকে এসো বাজে রে। কারণ সেও একটা মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ। তোর করা অপমান তো শুধু মেঘ দিদিভাইকে তো অপমান করা নয়, গোটা মেয়ে জাতিকে অপমান করা। আচ্ছা কি করেছিস বলতো বিয়ের পর থেকে? কয়েকটা লোক দেখানোর চটকদারি ছাড়া আর কি করেছিস? লোকে বলেছে সে পরীক্ষায় টুকেছে, আর তুই তাকে পায়ে দোলেছিস। সবাই মিলে বলেছে যে সে পাসপোর্ট ভুলে গেছে, আর তুই তাকে মারতে বাকি রেখেছিস। যেই কেউ বলল যে সে রূপের সঙ্গে অসভ্যতা করেছে, তুই তাকে ত্যাগ করে দিলি। কোন মুখে যাস দাদুভাই তার কাছে? কোন মুখে তুই গিয়ে তাকে বলিস যে মেঘ, আমার বড্ড ভুল হয়ে গেছে, চলো আমরা আবার নতুন করে সংসার শুরু করি? তার মানে যা ঘটেছে বা ঘটছে সেগুলো সব আমার দোষে ঘটছে, তাই তো? একেবারে যা কিছু ঘটেছে সব তোর জন্যই ঘটেছে। তুই সবকিছু নষ্ট করেছিস। তোর আর মেঘের মধ্যে যা ঘটেছে কেবল তোর দোষেতেই ঘটেছে। একাধিকবার সে মাফ করেছে, যদিও তুই মাফ করার যোগ্যই ছিলিস। বুঝেছি ঠাম্মি তুমি কি মনে করো, খুব ভালো বুঝতে পারছি। আর বাদ বাকি তোমরা কি মনে করো? কাম অন, স্পিক আউট। তোমাদের কি মনে হয়? বাবা, তোমার কি মনে হয়? আমার মনে হয় তুমি অকারণে অত্যন্ত মাথা গরম করে আছো, তাই এটা তোমার সঙ্গে কথা বলার সময়ই নয়। নীল, তুই এভাবে কেন রিঅ্যাক্ট করছিস? কি করেছে নাকি মেঘ? একটা গানের কম্পিটিশনে গান গাইছে, একটা ডুয়েট গান গাইছে, আর কিচ্ছু না। ও গান গাইছিল নাকি ওর বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করছিল এখানে? শাট আপ নীল। বাবা, আমি কোন দুঃখে কথাগুলো বলছি সেটা না তুমি জানো না। মেঘ আগের বারও ঠিক এটাই করছিল, ও যখন ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছিল এই জিষ্ণুর সঙ্গে, সেবারও ঠিক এইভাবেই গলা জড়াজড়ি করে গান গাইছিল। নীল, তুমি যে ধরনের পুরুষ মানুষ, তোমার কোনোদিনই বিয়ে করা উচিত হয়। তোমার কাউকে ভালোবাসা উচিত নয়। তুমি রূপের সঙ্গে সন্দেহ করেছো, তুমি জিষ্ণুর সঙ্গে সন্দেহ করেছো, কাল হয়তো ওর পণ্ডিতজিকে নিয়েও সন্দেহ করবে। যে পুরুষকেই তুমি মেঘের সঙ্গে দেখবে তাকে নিয়েই তুমি সন্দেহ করবে। তোমার এমন দুনিয়ায় থাকা উচিত ছিল যে দুনিয়াতে তুমি ছাড়া কোনো পুরুষই নেই। সন্দেহ করার মতো সবকিছু হচ্ছে। এক মিনিট নীল, এক মিনিট। সেদিন যেদিন রূপের বাবা মা এসেছিলেন আমাদের বাড়িতে, আর আমি তোমাকে বারবার বলেছিলাম যে বাড়িতে থাকতে,
তুই ছিলে না, তাহলে তুমি কি সেদিন মেঘের ফাংশনটা দেখতে গেছিলে? আমার হাতে জাজেসরা আজকের প্রতিযোগিতার সেরার নাম তুলে দিয়েছেন। আমি এবার সব প্রতিযোগীদের একবার একসঙ্গে মঞ্চে আসার অনুরোধ করছি। আজকের প্রতিযোগিতায় আমাদের বিচারকদের পক্ষে একজনকে জয়ী ঘোষণা করা খুবই অসুবিধে হয়ে গিয়েছিল। অবশেষে অনেক চুলচেরা বিশ্লেষণের পর একজনের নাম তারা দিতে পেরেছে। আমরা এখানে একজনের নাম দিয়েছি, কারণ দুজনের নাম দেওয়া তো সম্ভব নয়। যদিও উদ্যোক্তাদের বলবো যে আমাদের তিনজনের মতে মেঘ রায় এবং জিষ্ণু সেন দুজনেই আজকে সেরা। আসলে দুজনেই প্রথম, ওরা যেন একে অন্যের পরিপূরক। ওদের দুজনের কণ্ঠ মিলে যেন সম্পূর্ণ একটা বৃত্ত রচনা করেছে। এবার ঘোষণার পালা। আজকের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এই মেঘ, আমার না টেনশনে কেমন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জিষ্ণু সেন। একটা জোরে হাততালি হয়ে যাক জিষ্ণুর জন্য। জিতে গেছে মেঘ, জিতে গেছে। ও কি দাদা, ওটা আমি তাহলে মেঘ বৌদি জিতলো? হ্যাঁ রে হ্যাঁ, সেই জিতেছে। জিতবেই তো, এইভাবে জীবনের সব কিছুতে ও জিতবেই। তার মানে আজকের বিজয়ী মেঘ রায়। একটা জোরে হাততালি হয়ে যাক মেঘের জন্য। নীল, প্লিজ, তুমি যদি আমাকে এখন দেখো, আমাকে একটু সাহস দাও। আমি এত লোকের সামনে কথা বলতে পারি না। নীল, প্লিজ আমাকে সাহস দাও। যেখানেই আছো প্লিজ থাকো আমার সঙ্গে, প্লিজ। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। ধন্যবাদ জানাই আমার গুরুজিকে, যিনি আজকে এখানে আমাকে গাইবার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই জিষ্ণুকে, সে আমার পাশে দাঁড়িয়ে গানটাকে এভাবে উচ্চতায় না নিয়ে গেলে আমি হয়তো কিছুই করে উঠতে পারতাম। আমার মতে জিষ্ণু আজ আমার থেকে বেশি ভালো গেয়েছে। ওই আজকে আমার মতে হিরো। সো থ্যাংক ইউ জিষ্ণু। তোমার মানের সঙ্গে আমি শুধুমাত্র নিজেকে মেলাবার চেষ্টা করেছি, পেরেছি কিনা সত্যিই জানি না। আমি ধন্যবাদ দেব উদ্যোক্তাদের, আপনাদের জন্যই আমরা এত ভালো মঞ্চ আজকে পেয়েছি। থ্যাংক ইউ। আর ধন্যবাদ জানাই আমার বাপিকে। ওই দর্শক আসনের সামনে আমার বাপি বসে আছে। বাপি, থ্যাংক ইউ। আমি জানি তুমি হয়তো এখন আমার থেকে অনেক দূরে বসে আছো, কিন্তু তোমার হাত আমি আমার মাথায় সবসময় অনুভব করতে পারি। সকলকে ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাই, মেঘ যেগুলো বললো তার সবটা কিন্তু ঠিক না। বিচারকরা যোগ্যতমকেই শ্রেষ্ঠ বেছেছেন। মেঘ, তোমাকে আমি একটা কথা বলি, যেই মঞ্চে তুমি আছো সেই মঞ্চে এই জিষ্ণু সবসময় দ্বিতীয়। তোমার জায়গা ওই সকলের আগেই প্রথম। আজ আমি যে পুরস্কারের অধিকারী হয়েছি তা সম্পূর্ণ মেঘের কারণে। ওর গান আমাকে অনুপ্রাণিত করে, প্রাণিত করে।
আর একটা কথা বলতে চাই গুরুজি, আমরা আপনার মান রাখতে পেরেছি তো? বাহ 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 বাহ, কি অসাধারণ দৃশ্য। হ্যাঁ, এ বলছে ও আমার অনুপ্রেরণা, ও বলছে ওকে ছাড়া আমি কিছুই না। দারুণ দারুণ। এটা গানের অনুষ্ঠান হচ্ছে? তোমাদের মনে হচ্ছে এটা গানের অনুষ্ঠান হচ্ছে, সিনেমা হচ্ছে? হ্যাঁ এই নীল, এটা হচ্ছে কি? আমার না সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না ওদের এই ন্যাকামিটা। এটা তোমাদেরকে এন্টারটেন করতে পারে, সারা দেশের লোককে এন্টারটেন করতে পারে, কিন্তু আমাকে করছে না। আমি যা সহ্য করতে পারছি না। যারা আমাকে চেনে না তারা বলছে এই এই মেয়েটা নীলের বউ না, মনে ইচ্ছে করছে টিভিটা ভেঙে দিই। তোমরা কি করে পারছো বলো তো? কি করে পারছো তোমরা? মেঘ আমার সঙ্গে যেটা করেছে তারপরেও তোমরা ওর এই প্রোগ্রামটা দেখছো কি করে? কি করেছে মেঘ দিদি তোর সঙ্গে? সে তো মানিয়ে নিয়ে ঘর করতে গেছিল, তুই তো তাকে অসম্মান করেছিস, অপমান করেছিস, করে তাড়িয়েছিস। সে কিন্তু তার নিজের সত্যটা প্রমাণ করে দিয়েছে। সেই জন্য তো আমি ওর কাছে গেছিলাম, বলেছিলাম আমাকে মাফ করে দাও। ও কিন্তু কানে তোলেনি কথাটা। কার জন্য? এই ছেলেটার জন্য তো। আচ্ছা ঠাম্মি, তোমাদের কখনো মনে হচ্ছে বাবা, তোমার কখনো মনে হচ্ছে না এই যে তোমরা সকলে মিলে মেঘের গান শুনছো, হাততালি দিচ্ছ, ওকে উৎসাহিত করছো, এটাতে আদতে আমাকে অপমান করা হচ্ছে, আমার গালে থাপ্পড় মারা হচ্ছে? একবারে মনে হচ্ছে না তোমাদের? নীল, এবার তোমার এই অতি নাটকটা বন্ধ করো। মেঘ তোমাকে একটা বড় সত্যি জানতে সাহায্য করেছে। মেঘের জন্য আমরা সবাই একটা সত্যি জানতে পেরেছি। জেঠুমনি সরি, মেঘের বলা কোনো কথাকে না আমি সত্যি বলে মানতে পারবো না। গিনি, তোমার মানা না মানাতে সত্যি বদলে যায় না। নীল শান্ত হও, মাথা ঠান্ডা কর প্লিজ। এই কাকামণি, তুমি এই মুখ মিষ্টি মার্কা কথাবার্তা বলো না তো। অনেক অপমান করেছো তোমরা আমাকে। এনাফ। নীল, নীল, কি রে নীল? নীল নীল, কাম ডাউন। এতটা এক্সাইটেড হলে ক্ষতিটা তোমার ছাড়া কিন্তু আর কারোর হচ্ছে না। মা তুমি ভাবতে পারছো? হ্যাঁ ভাবতে পারছি, কিন্তু তবুও আমি সব থেকে বেশি দোষ তোমাকেই দেব, কারণ সেই মেয়েটার নাম তুমি এখনো নিজের নামের সঙ্গে জড়িয়ে রেখে দিয়েছো। যে কাজটা তোমার অনেক আগে করা উচিত ছিল সেই কাজ তুমি এখনো করোনি। ওকে ফর্মালি ডিভোর্সটা তুমি দাওনি, নিজের জীবন থেকে ওকে তুমি ছেঁটে বাদ দাওনি। এখন অন্তত সেই কাজটা করো। ভুলটা আমি ডিভোর্স না দিয়ে যতটা করেছি তার থেকে বেশি ভুল করেছি ওকে বিয়ে করে। অভিশাপ, আমার গোটা জীবনের ওপর একটা অভিশাপ। তবে সেই অভিশাপ থেকে এবার বেরিয়ে এসো। মেঘ যে কাগজটা পাঠিয়েছে সেটাকে সই করে তুমি মুক্ত হও। আসতে পারি? কে? এখন আবার কে এলো? তুমি? তুমি এখানে কি করছো? হাউ ডেয়ার ইউ ময়ূরী? তুমি এখানে ঢুকলে কেন এই বাড়িতে? গেট লস্ট। নীল, আমার কিছু কথা ছিল। এই শোনো, তোমার কোনো কথা নেই, তোমার কোনো কথা থাকতে পারে না। ম্যানিপুলেটিভ মেয়ে, প্রচন্ড মিন মাইন্ডেড মানুষ তুমি একখানে। জাস্ট বেরো, বেরো, গেট লস্ট। নীল, হাউ ডে ইউ, হাউ ডে ইউ টাচ হার? নীল, আমি জানি যা ঘটেছে তারপর তোমার এভাবে বিহেভ করাটাই খুবই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো তুমি আমরা সবাই একটা সাংঘাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। তুমি যা দেখছো, যা শুনছো, সবটাই তো সত্যি নয়, কোনোটাই আমার মুখের কথা নয়। আবার তুমি তোমার মিথ্যের ঝুলি নিয়ে এসে পড়েছো। তুমি কি আমাদের রেহাই দেবে না? ঠাম্মা বিশ্বাস করো, আমি একদম মিথ্যে কথা বলছি না, সত্যি বলছি। আমরা সবাই ষড়যন্ত্রের শিকার। এই তুমি একদম মিথ্যে কথা বলতে আসবে না, একদম না। তোমার অনেক মিথ্যে আমরা সহ্য করেছি। তোমরা দুই বোনে মিলে আমাদের ফ্যামিলি, আমাদের আনন্দ সবকিছু শেষ করে দিয়েছো। নীল প্লিজ একবার আমাকে বলতে দাও কি ঘটেছে। তুমি বেরোবে কিনা? নীল, তুমি যদি ওর কথা শুনতে না চাও তাহলে তুমি যেখানে খুশি চলে যেতে পারো। আমি ওর কথা শুনতে চাই, আমরা ওর কথা শুনতে চাই, কারণ ওর কথার উপর অনেক কিছু নির্ভর করে আছে। ওর কথার উপর তোমার বোনের ভবিষ্যৎ নির্ভর করছে, তোমার বোনের জীবন নির্ভর করে আছে। আর তোমার কাছে যদি এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট বলে না মনে হয় তাহলে তুমি যেখানে খুশি চলে যাও। আমি ওর সঙ্গে এইখানেই কথা বলবো এখনই। ইনফ্যাক্ট আমি ছোটকেও বলেছিলাম যে আমি হসপিটালে যেতে চাই ওর সঙ্গে কথা বলার জন্য, শুধু আমি জানতাম না যে ওর ছুটি হয়ে গেছে কিনা। চিঠিমণি, আমি কালই ছাড়া পেয়েছিলাম, কালই আসতাম, কিন্তু মা কিছুতেই বেরোতে দিল না। ময়ূরী, তুমি আগে বলো এক্স্যাক্টলি তুমি কি বলেছো নীলকে? কেন তুমি আমাদের সঙ্গে এরকম করলে বলো তো? হ্যাঁ,
তুমি রূপের সঙ্গে মিলে আমার আমার মেয়েটাকে ঠকালে কেন ময়ূরী, কেন? আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিছু করিনি, সব মিথ্যে কাকিমণি। ময়ূরী, তুমি নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছো না? যে কথাগুলো তুমি নিজে বলেছো, যে কনফেশনটা তুমি নিজে করেছো, এখন সেই কথাগুলো থেকে তুমি দূরে সরে যাচ্ছ না? জেঠুমণি, কেউ যদি আমার কানের কাছে রিভলভার ঠেকিয়ে আমাকে দিয়ে কিছু বলায়, আর সেই কথাগুলো আমি যদি নিজের প্রাণের ভয়ে বলে ফেলি, তাহলে কি আমি অপরাধী হলাম? এক মিনিট ময়ূরী, তুমি না এইসব কথার মারপ্যাচ প্লিজ থামাও। কে তোমার কানের কাছে রিভলভার থেকে এসব বলিয়েছে? কে? তুমি এমন কথা বলো ময়ূরী যেটা আমাদের সবার কাছে বিশ্বাসযোগ্য। আমার সাথেও যেটা হয়েছে সেটা বিশ্বাসযোগ্য নয়। বাস হয়ে গেল। ও একের পর এক মিথ্যেগুলোকে সাজাবে, আর তোমরা শিক্ষিত মানুষ এক পাল ভেড়ার মতো ওর মুখের কথাগুলোকে গীতার বাণী ভেবে মেনে নেবে। আমার এসব রঙ্গ দেখতে ভালো লাগে না, সহ্য হয়। এই সুশীলা, ঘরে চল আমার সঙ্গে। এসো, তুমি এসো, তো তুমি এসো, এখানে এসো। ময়ূরী, একদম হেয়ালি না করে, এদিক ওদিক কথা না করে তুমি শুধু এইটুকু বলো যে তুমি নীলকে যা যা বলেছো সেগুলো সত্যি না মিথ্যে। সব মিথ্যে, সব মিথ্যে কাকিমণি। আমি এগুলো বলতে চাইনি। ময়ূরীদি, তাহলে তুমি কেন মিথ্যেগুলো বলেছিলে? তুমি জানো না এই কদিন তোমার এই মিথ্যের জন্য আমার ওপর দিয়ে কি গেছে? তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া ছাড়া আমার কাছে আর কিচ্ছু করার নেই। পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ময়ূরী, আরে তুমি এরকম মিথ্যে কেন বললে আমাদের সকলকে? ময়ূরী, এইবার তোর আসল খেলা দেখাবার সময়। একেবারে দুর্বল মিথ্যেগুলোকে সত্যি বলে এদের গেলানো। বলছি কাকিমণি, বলছি, সেই দিন ওই বিয়ের শপিং টপিং করতে গিয়ে আমার ওভার এক্সশন হয়ে গেছিল। সেখান থেকে আমার শরীর খারাপ করে। আমাকে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল, আর তোমরা তো সবাই জানো আমার ডোনার মেঘ। জানি না কেন সেদিন হসপিটালে যাওয়ার আগে মেঘ ওরম অদ্ভুত বিহেভ করতে শুরু করলো। বাবি তখন ডাক্তার ডাকতে ব্যস্ত, আর মা বোধহয় ওয়াশরুমে। তখন মেঘ আমাকে বলল, ও আমাকে যা যা শিখিয়ে দিচ্ছে সেই কথাগুলো আমি যদি সবার সামনে না বলি, আমি যদি বাবি মায়ের সামনে না বলি, তাহলে ও আমাকে রক্ত দেবে না। ও আমাকে এটাও বলেছে না, ওই আমাকে বলেছিল নীলকে ডেকে পাঠাতে। তারপর নীলের সামনেও বলেছিল ওর শেখানো কথাগুলোই বলতে হবে, না হলে আমাকে রক্ত দেবে না। এটা খুব খারাপ স্ক্রিপ্ট নিয়ে তুই আমাদের কাছে চলে এসেছিস। খুব বোকা বোকা শুনতে লাগছে, জানো তো। মেঘ তোমাকে বললো, আর তুমি গড়গড় করে ওর শেখানো বুলিগুলো আমাদের সামনে আওড়ে দিলে। মেঘ এটা বলবে কেন? কেন তুমি সেটা জানো না নীল? হ্যাঁ, যেই রাতে আমার শরীর খারাপ হয়েছিল সেদিন সকালবেলায় মেঘ কি করেছিল? তোমাকে সই করে এই কাগজগুলো পাঠিয়েছিল, তাই তো? মনে আছে তো তোমার? তোমাকে ওই কাগজটা পাঠিয়ে দেওয়ার পর থেকে ও রিগ্রেট করছে, ভাবছে কিভাবে সবটা ফিরিয়ে নিতে পারবে। ও তোমার মনের মধ্যে জায়গা করতে চাইছিল নীল, আর ওর সফট টার্গেট ছিলাম আমি। মাই গড, কি বলছো তুমি? এগুলো সব সত্যি? আই সোয়ার অন মাই মাদার জেঠিমণি, তোমরা সবাই জানো আমার মা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। সাংঘাতিক, ও তো মানুষ খুন করতে পারে। কি বলেছিলাম আমি? আমি কি বলেছিলাম তোমাদের? ময়ূরীদি, বিশ্বাস করো, তুমি সেদিন সবাই, বাড়ির সবাই বিশ্বাস করেছিল মেঘের কথাটা সত্যি। এমনকি জেঠিমণি পর্যন্ত তোমাকে ডাউট করেছিল। এই বাড়িতে সব থেকে বড় ভেড়াটা যে তুমি, সেটা আমি খুব ভালোভাবে জানি গিনি। জেঠিমণি, জেঠিমণি, আমি জানি তুমি আমার উপর ভরসা করেছো নিঃস্বার্থভাবে, তুমি আমাকে ভালোবেসেছো নিঃস্বার্থভাবে। তাই আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনো অন্যায় হতে দেব না তোমার উপর। জেঠিমণি, বিশ্বাস করো, তোমরা সবাই আমার কথা প্লিজ বিশ্বাস করো। আমি যা করেছি
বেঁচে থাকার জন্য করেছি, প্রাণের ভয় করেছি। আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল জেঠিমণি। আমি তো আমার সিমটমসগুলো চিনি, তাই আমি মেঘের কাছে সারেন্ডার করে দিই। তাই জন্যই আমি ওর শেখানো কথাগুলো মা বাবির সামনেও বলেছি। যেভাবে বলতে বলেছে আমি সেভাবেই বলেছি, নিজেকে দোষী করে। তারপর আমি নীলকে ডেকে পাঠিয়েছিলাম আর নীলের সামনেও সেই কথাগুলোই বলেছি, শুধুমাত্র প্রাণের ভয় জেঠিমণি, বিশ্বাস করো। আর আমি তো জানি আমি খুব তাড়াতাড়ি সবকিছু ছেড়ে চলে যাব, আমি খুব তাড়াতাড়ি মরে যাব। হয়তো তাই জন্যই আমার বাঁচার ইচ্ছেটা এতটা বেশি। আমি ক্ষমা চাইছি জেঠিমণি, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি তো ভুল করেছি, বিশ্বাস করো। আমি হসপিটাল থেকে তোমাদেরকে ফোন করতাম, কিন্তু করতে পারলাম না, কারণ ফোনটা আমার কাছে ছিল না জেঠিমণি। সত্যি আমার মরতে না চাওয়াটা কি আমার অপরাধ, বা আমার বাঁচার ইচ্ছেটাই কি আমার অপরাধ? আমি সত্যি বুঝতে পারছি না। না ময়ূরী, ময়ূরী তুমি এভাবে বলো না প্লিজ, তুমি এভাবে বলো না। তুমি এভাবে বললে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। কারণ সত্যি তো আমি তো একটু হলেও তোমাকে সন্দেহ করেছি। আমরা তো বুঝতে পারিনি শি ইজ ডেঞ্জারাস, শি ইজ এ ক্রিমিনাল। নীল তুমি বেঁচে গেছো, যে ওই মেয়ে তোমার জীবন থেকে চলে গেছে। ওই মেয়েটাকে চিরতরে জীবন থেকে বিদায় করো তুমি, জাস্ট ডু ইট। সেটাই করব। আর আমার মনে কোনো দ্বিধা নেই। আমার চোখের সামনে থেকে অনেকগুলো পর্দা সরে গেছে। ময়ূরী, তোমার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে বিয়ে করব।